শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দ্বিতীয় পর্যায়ে ১০০ মনোনীত প্রার্থীর সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিনিয়র নেতাদের মত বিনিময়। দেয়া হচ্ছে নির্বাচনী দিক নির্দেশনা। ওসমান হাদিকে গুলি করে ১২ ঘণ্টায় দেশ ছাড়ে আততায়ীরা। অনুসন্ধান যমুনা টেলিভিশনের। হামলার সকালেও হেমায়েতপুরে চলে পরিকল্পনা। এখানে ছিল, এখানে এসে হচ্ছে বাইক সহ ঢুকছে। মেবি একটা নেম প্লেট বা কোনো একটা কিছু পাইছিল, কারণ বেশ ভিড় ছিল এই কয়েকদিন। নামা দিয়ে ওরা মাস্ক পিনছে, মাস্ক পিন দেয় জেলা ঘুরা গেছে গা বলে এখানে নামছে ও সামনে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারি। মানব পাচারের বড় ঝুঁকিতে দেশ। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রলোভন দেখাচ্ছে পাচারকারীরা। 10 মাসে ভূমধ্যসাগরে 18,000-এর বেশি বাংলাদেশি চিহ্নিত। কোনো ব্যাংক ভালোভাবে না চললে হস্তক্ষেপের হুঁশিয়ারি গভর্নরের। 20 কোটি টাকার বেশি ঋণ নেওয়া হলে তদন্ত করবে কেন্দ্রীয় ব্যাংক। বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ পরই ব্রিফ করবেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ বিষয়ে আরও জানবো। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। কিছুক্ষণ পরই তো ব্রিফিং চলবে, আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা? নতুন তথ্য বলতে আমরা ধারণা করছি আজকের এই ব্রিফিংয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এমনটি হয়তো জানাবেন তার চিকিৎসক দল। এবং আপনি জেনে থাকবেন প্রায় 1 মাস তিনি এখানে চিকিৎসাধীন। আজকে 25তম দিনে তিনি চিকিৎসাধীন এবং সবশেষ তার শারীরিক অবস্থার যে বর্ণনা সেটি গেল বৃহস্পতিবার জানানো হয়েছিল এবং সেই সময় জানানো হয়েছিল তার শারীরিক অবস্থা স্থিতিশীল এই অর্থে যে তার শরীর চিকিৎসা গ্রহণ করছেন এবং একই সঙ্গে তার সেই সময় ডায়ালিসিস চলছিল এবং শরীরের যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সেইগুলো কিন্তু মেশিনের যে সাপোর্ট সেটি দিয়েই মূলত সে কার্যক্রমগুলো চলছিল এবং গেল 8 দিন যেহেতু 8 দিন হয়ে গেল এর মধ্যেই আরও চিকিৎসা গ্রহণের যে সময়সীমা সেটিও বৃদ্ধি পেয়েছে, যে কারণে সেই চিকিৎসা কতটা গ্রহণ করলেন বেগম খালেদা জিয়া এখন সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি জানাবেন, যদিও 12:30টায় জানানোর কথা ছিল এবং সেই প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেদিন ভর্তি হলেন তখন থেকেই তো এখানে অবস্থান করছিলেন এবং সবশেষ যখন তাকে ভিভিআইপি ঘোষণা করা হলো তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা ব্যাপকভাবে দেখেছি এবং আজও সেই উপস্থিতি অনেকটাই বেড়েছে আমরা দেখেছি এবং ধারণা করছে তারেক রহমান যেহেতু আগামী কয়েকদিনের মধ্যেই আসছেন এবং যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেই তৎপরতা আরও বেড়েছে। একই সঙ্গে নেতাকর্মীরা এর আগে যেমনটি ভিড় করেছিলেন সেই ভিড় অনেকটাই কমেছে, যদিও এখন পর্যন্ত নেতাকর্মীদের বিচ্ছিন্নভাবে আশেপাশে অনেকে অবস্থান করছিলেন। খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার যে বর্ণনা সেটি চিকিৎসকদের মুখেই অনেক নেতাকর্মী শুনতে চান। গণমাধ্যম কর্মীরাও আমরা অপেক্ষা করছি, এখন দেখা যাক কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই সংবাদ সম্মেলনে সেই যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এমনটি হয়তো ঘোষণা করবেন কিংবা এমনটি হয়তো জানাবেন, সেই অপেক্ষা। লোপা, অহন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত 100 প্রার্থীর সাথে আজও মত বিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের জ্যেষ্ঠ নেতারা। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকে আসতে শুরু করেন প্রার্থীরা। দুপুরের পর তাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়াই এই আয়োজনের লক্ষ্য। 3 দিনব্যাপী অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন। বুধবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের 107 জন প্রার্থীর সাথে ভার্চুয়ালি সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতের আহ্বান জানান তিনি। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে নির্বাচনী জোটের পরিবর্তে কিছু আসনে সমঝোতা করতে যাচ্ছে বিএনপি। এতে অন্তত 1.5 ডজন আসনে থাকছে না ধানের শীষের প্রার্থী। চলতি সপ্তাহে সমমনাদের সাথে আলোচনা শেষে শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা আসবে। যুগপৎ শরিকরা বিএনপির সাথে যোগ্যতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ সম্পর্ক চান।
লিয়াজো কমিটির সদস্যরা এ বিষয়ে কথা না বললেও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, জয়ী হওয়ার মতো প্রার্থী থাকলে বিবেচনা করবে বিএনপি। আরিফিন শাকিলের রিপোর্ট। কক্সবাজার 1 সালাউদ্দিন আহমেদ। আলোচনা না করে প্রার্থী ঘোষণা করায় সাম্প্রতিক সময় বিএনপির সাথে টানাপোড়েন চলছে দীর্ঘদিনের মিত্রদের। সে আগুনে আরও ঘি ঢালে দ্বিতীয় ধাপে ৩৬ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা। সেই তালিকায় অন্তত ৮টি আসনের দাবিদার ছিলেন ছোট দলের বড় নেতারা। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে কেউ কেউ বিএনপি সঙ্গত্যাগের ঘোষণা দিয়ে বসেন। বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করেছি। বিএনপির সাথে আমাদের জোটগত কোনো সম্পর্ক নেই। আমরা দুর্বল বলেই তো আমরা সবলের কাছে গিয়েছি। পরিস্থিতি সামলাতে আস্থাশীল শরীকদের সাথে তড়িঘড়ি করে বৈঠকে বসে বিএনপির লিয়াজো কমিটি। দ্বিতীয় ধাপে জোটের শীর্ষ নেতাদের সাথে আলাদা করে বৈঠক শুরু করেছে বিএনপি, যেখানে নির্বাচনী পরিবেশ, জনসমর্থন ও নিজেদের সক্ষমতা, প্রতিপক্ষের শক্তিমত্তা ও দলীয় প্রতীকে নির্বাচন করার মতো বাস্তবতা নিয়ে আলোচনা হয়। বৈঠকের সারসংক্ষেপ তারেক রহমানের কাছে পাঠানোর পর চূড়ান্ত হবে কারা হচ্ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গী। বিএনপিকে একলা চলনীতি নিচ্ছে, বিএনপিকে পুরনো যে কমিটমেন্ট বা পুরনো রাজনৈতিক জায়গা থেকে বিএনপিকে সরে আসছে, তো এগুলো তারা ব্যাখ্যা করেছেন এবং মিউচুয়ালি রেসপেক্টফুল হয়, মর্যাদা সম্পন্ন হয়। আর বোঝাপড়ার জায়গা থেকে আশা করি আমরা এগোতে পারবো। এই সময়ে ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থটাকেই বড় করে দেখা উচিত এবং তাদেরও অনুধাবন করা উচিত। ছোট হই আমরা, কিন্তু আমাদেরকেও তাদের লাগবে। এই সময়টায় আমাদেরকে যদি তারা ছুঁড়ে ফেলে দেওয়ার চিন্তা করে, সেটা তাদের জন্য আত্মঘাতী হবে। বিএনপির পরীক্ষিত মিত্র মাহমুদুর রহমান মান্না, মোস্তফা জামাল হায়দার, জুনায়েদ সাকি, নুরুল হক নূর, রাশেদ খান, জমিয়ত ওলামা ইসলামের 4 শীর্ষ নেতার আসনে এখনও ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে এহসানুল হুদা, ফরিদুজ্জামান ফরহাদ, আহসান হাবিব লিঙ্কন ও সাইফুল হকের মতো জোটের শীর্ষ নেতাদের আসনে এরই মধ্যে প্রার্থী দিয়েছে বিএনপি। এতে কি ঐক্য সুসংহত থাকবে? পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরলেন দুই নেতা। যুগত আন্দোলন কিন্তু বিএনপি জন্য করেছে, সেখানে পতন জন্য করেছে, সে পতন হয়েছে। তো এখন যদি দেশকে ভালো মনে করে, তারা কখনোই এই ঐক্য ছেড়ে, জোট ছেড়ে যাবে না। যদি ওই এলাকায় ওই দলের কোন যোগ্য প্রার্থী থাকে, হাজির করুক, আমরা দেখবো, চিন্তা করি ওটা। আমরা ওই এলাকায় একটা যোগ্য প্রার্থী নাই, আপনাকে ফেল করার জন্য দিতে হবে। তো তাহলে তো বিএনপির অন্য যে ঘোষণা, একসঙ্গে রেইনবো গভর্নমেন্ট, সরকার গঠন, তারপরে নির্বাচনের বৈতরণী, তাহলে তো বোঝা যাবে যে সেগুলো একেবারে বাদকাবাদ কথা ছিল, সেগুলো ছিল কথার কথা ছিল। পোস্ট ইলেকশন যে পলিটিক্যাল ক্যানভাস, এই পরিস্থিতি কোনো দল একা মোকাবেলা করার মতন বাস্তবতা এই মুহূর্তে বাংলাদেশে নাই। এই জটিল পরিস্থিতিতে বিএনপির ভাবনায় নির্বাচনী আসন সমঝোতা। এতে কিছু আসনে রাখা হবে না ধানের শীষের প্রার্থী, 2 বা 3টি আসনে সরিয়ে নেওয়া হবে ঘোষিত প্রার্থীও, যা আগামী সপ্তাহের মধ্যে জোটসঙ্গীদের জানিয়ে দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ নিয়ে কথা বলতে রাজি হননি লিয়াজো কমিটির সদস্যরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদিকে গুলি করার মাত্র 12 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালায় আততায়ী ও তার সহযোগী। সিসিটিভি ফুটেজ অনুসরণ করে যমুনা টেলিভিশন তথ্য দিয়েছিল কোন পথে ক্রাইম স্পট থেকে সীমান্ত দিয়ে পালিয়েছে ফয়সাল আলমগীর। এবার যমুনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে গুলি করার পর রাজধানীতে আততায়ীদের শেষ কয়েক ঘন্টার গতিবিধি। এর আগে ঘটনার দিন ভোর 5:30 থেকে প্রায় সকাল 9টা পর্যন্ত হেমায়েতপুরের কাছে এক রিসোর্টে চলে পরিকল্পনা। দেখবেন মশিউর অনেকের প্রতিবেদনে, ছবি তুলেছেন নাহিদ হোসেন। রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে আমিন বাজার, এরপর ময়মনসিংহ হালুয়াঘাট হয়ে ভুটিয়াপাড়া দিয়ে দেশের বাইরে। এখন প্রশ্ন, কিভাবে, কাদের সহযোগিতায় পালিয়ে যেতে পারল তারা? শরীফ ওসমান হাদিকে গুলি করার মাত্র 1 ঘন্টার মধ্যে তারা পৌঁছে যায় ঠিক এই জায়গাটায়, যেটাকে বলা হয় জাদুঘর ঢাল। এবং এখানে এসে তারা সাহায্য নেয় তাদের একজন সাহায্যকারীর, যিনি এখান থেকে সিএনজি নেন, অর্থাৎ এই টেম্পো স্ট্যান্ড থেকে সিএনজি নেন এবং পরবর্তীতে তারা বের হয়ে যান ঢাকার বাইরে। ঠিক কোন পথে বের হয়ে গেছে আততায়ীরা, কোন পথে তারা ছাড়ল ঢাকা, সেই বিষয়ে আদ্যপান্ত জানার চেষ্টা করছি। গুলি করার পর মোটরসাইকেলে করে শাহবাগ হয়ে তারা সরাসরি যায় আগারগাঁও বিজ্ঞান জাদুঘর ঢালে।
সেখানেই কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসা। বাসায় ঢোকার আগেই মোটরসাইকেলটি রেখে যায় বনলতা আবাসিক এলাকার এই বাড়ির পার্কিংয়ে। তার আগে খুলে ফেলে হামলায় ব্যবহার করা ভুয়া নাম্বার প্লেটটি, যা আবার পাওয়া যায় ফয়সালের বোনের বাসার সামনে ম্যানহোলের ভেতর। ওই ছেলেটা এই বিল্ডিংয়ে আসছে, লোকটা এখানে ছিল, এখানে এসে হচ্ছে ও বাইক সহ ঢুকছে। মেবি একটা নেম প্লেট বা কোনো একটা কিছু পাইছিল, কারণ বেশ ভিড় ছিল এই কয়েকদিন। এই জায়গাটা থেকে উদ্ধার করে? হ্যাঁ, এই জায়গাটা থেকে উদ্ধার করে। ওসমান হাদিকে গুলি করার পরে আততায়ীরা ফিরে আসে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি কর্নেল গলি সেখানে, এবং এখানে এসেই এখান থেকেই তারা রওনা দেয় রাজধানীর বাইরের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি যেই ঠিক ম্যানহোলের পাশে দাঁড়িয়ে আছি বা বসলাম, এই ম্যানহোলের ঢাকনা খুলেই উদ্ধার করা হয় আততায়ীদের যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেলের নাম্বার প্লেট। এবার আরেকটু পেছনে ফিরে যাই। সময় 3:30 আশেপাশে। হাদিকে গুলি করার 1 ঘন্টা 10 মিনিট পর বিজ্ঞান জাদুঘরের ঢাল সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে এক মধ্যবয়সী ব্যক্তি সিএনজি ঠিক করছেন। তারপর সিএনজি নিয়ে গেলেন কর্নেল গলিতে, অভিযুক্ত ফয়সালের বোনের বাসার সামনে। সিএনজির নম্বর ঢাকা মেট্রো 137076, গাবতলী হয়ে চলে এসেছে আমিনবাজারের রুটে। অথচ ঢাকা মেট্রোর সিএনজি ওই পথে যাওয়ারই কথা নয়। গোয়েন্দাদের দেয়া চালকের ভাষ্য অনুযায়ী 2 যাত্রী তাকে প্রথমে অনুরোধ করেন সাভার পর্যন্ত যাওয়ার। প্রথমে রাজি না হলেও পরে পৌঁছে দেন আমিনবাজার মাইক্রো বাস স্ট্যান্ডে। ঠিক ওই পথ অনুসরণ করে টিম যমুনা। সিএনজি থেকে নেমে কি করেছিল তারা? সিএনজিওয়ালা বলছে আমি এখানে লোক নামা দিছি, নামা দিয়ে তে পুলিশের সাথে কথাবার্তা করলো, নামা দিয়ে ওরা মাস্ক পিনছে, মাস্ক পিন দেয় সিএনজিওয়ালা ঘুরা গেছে গা বলে এখানে নামছে, ওই সামনে ওই যে এখানে নামছে বলে। তদন্ত যে করছে এই জায়গায় আমরা তো দেখি নাই, সিএনজিওয়ালা বলছে এইখানে নামাইছে, এখানে নামাইয়া ওই তলতে গেছে, সিএনজি আবার তল দিয়ে গেছে। প্রথমেই পাশের একটা দোকান থেকে মাস্ক কিনে নেয় তারা। মাস্ক কেনার পর কোন গাড়িতে চড়েছিল তারা আমিনবাজার এলাকা ঘুরে খুঁজে পাওয়া যায়নি স্ট্যান্ডের দায়িত্বে থাকা কোনো সদস্যকেই। তারা সবাই এখন ভীত। আবার টিম যমুনাকে ফলো করছিল মাস্ক পরা কয়েকজন ব্যক্তি। একটি মাত্র সিসি ক্যামেরা এই এলাকায়, যা দেখে অপরাধীদের প্রাইভেট কার করে পালিয়ে যাওয়া নিশ্চিত করেছে পুলিশ। বলছে এই ফুটেজ আর প্রত্যক্ষদর্শীদের বয়ানে তারা নিশ্চিত বিকেল 4:30 থেকে 5টার মধ্যে হেমায়তপুর ধরে ময়মনসিংহের হালুয়াঘাটের দিকে চলে গেছে ফয়সাল আর আলমগীর। হেমায়তপুর থেকে খুব দূরে নয় গ্রিন জোন রিসোর্ট। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় 2 আসামি সহ 4 জন হামলার দিন ভোর 5:23 থেকে সকাল 8:54 পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা ব্যাপী ছিল এই রিসোর্টে। এই তথ্য গোয়েন্দাদের। তারা খুঁজে পাচ্ছে ফয়সাল, আলমগীর ছাড়াও সেখানে ছিল ফয়সালের বান্ধবী মারিয়া। এসবের আরও গভীর অনুসন্ধান চলছে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। অন্যান্য আসামিরা হলেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমন এবং হত্যাযজ্ঞ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ওবায়দুল কাদেরের উস্কানি ও নির্দেশনায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দমন পীড়ন চালায় বলেও অভিযোগ আনা হয়। আওয়ামী লীগের আমলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে 26 জনকে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল আজ আদেশ দিতে পারেন। গত 7 ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনে শুনানি করে। মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, জিআইসি সেলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়েছে। আবদুল্লাহ হিল আমান আজমি, মাইকেল চাকমা সহ 26 জন নির্যাতনের শিকার হন। সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা, তা সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। পরে শেখ হাসিনা সহ বাকি আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। এই মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক ছাড়াও ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক, 5 পরিচালক ও 1 জন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি। তবে গ্রেফতার আছেন 3 জন।
অবসরের আগে আপিল বিভাগের শেষ কর্মদিবসে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, সংবিধান বাতিল করা নয়, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংবিধানের সাথে বিচার বিভাগের সম্পর্ককে বিশুদ্ধ ও জবাবদিহিমূলক করা। অবসরের আগে বৃহস্পতিবার শেষ দিনের মতো আপিল বিভাগে বিচার কাজ পরিচালনা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই উপলক্ষে আপিল বিভাগের এজলাসেই অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় আপিল বিভাগে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ট্রাইব্যুনালের বিচারপতি, আইনজীবী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তারা। বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্রে যতদিন বিচার বিভাগের মূল্যবোধ থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। তিনি বলেন, বিচার বিভাগে অবশ্যই বর্তমান সংবিধানের মূল কাঠামো নীতি মেনে চলতে হবে। সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি এবং তার হাত ধরেই মাজদার হোসেন মামলার রায়ের পূর্ণতায় সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন বলেন, সৎ, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সাংবিধানিক সহ বহু গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করেছেন প্রধান বিচারপতি। আগামী 27 তারিখ অবসর যাচ্ছেন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ বিচার বিভাগ তার সচিবালয় পেয়েছেন। বিচার বিভাগ যতবার আক্রমণের শিকার হয়েছেন, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের বিভিন্ন অপপ্রচারের, বারবার উনি প্রমিথিউসের মতো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন। প্রযুক্তির ফাঁদে মানব পাচার বাড়ছে বাংলাদেশের মতো দেশগুলোতে। এবছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভূমধ্যসাগর পার হতে গিয়ে চিহ্নিত হয়েছেন 18,000-এর বেশি বাংলাদেশি। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে যা শীর্ষে। এমন উদ্বেগজনক পরিসংখ্যান থাকলেও সরকারের নেই কোনো তদারকি। উল্টো মানব পাচারে আরও গতিশীল হচ্ছে বেশ কিছু রিক্রুটিং এজেন্সি। আন্তর্জাতিক অভিবাসী দিবসে আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আর কি টাকা লাগবে? প্রযুক্তির দ্রুত বিস্তারের সাথে সাথে বাংলাদেশে বাড়ছে মানব পাচারের ঝুঁকি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনিয়মিত ও অবৈধ পথে ইউরোপে যাওয়ার প্রলোভন দিচ্ছে পাচারকারীরা। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। পরিসংখ্যানে দেখা যায় 2025 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় 18,034 জন মানুষ ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় শনাক্ত হয়েছেন। অনিয়মিত ও অবৈধ পথে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ এখন শীর্ষে থাকা দেশগুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মে ভুয়া চাকরি, সহজ ভিসা ও নিরাপদ রুটের আশ্বাস দিয়ে তরুণদের টার্গেট করছে পাচারকারীরা। জীবনের ঝুঁকি নিয়ে মরুভূমি পাড়ি, সাগরে বিপজ্জনক যাত্রা, এমনকি আটক, নির্যাতন ও অর্থ আদায়ের ঘটনাও ঘটছে নিয়মিত। প্রযুক্তির উপর তরুণদের নির্ভরতা যত বাড়ছে, এই ধরনের প্রযুক্তি নির্ভর হিউম্যান ট্রাফিকিং ততটাই বাড়ছে। এইখানে ওভারসাইট দরকার। সরকারি ওভারসাইট যেমন দরকার আছে, এমনি এইটা নিয়ে যেসব সংস্থাগুলো কাজ করে তাদের ওভারসাইট দরকার আছে। যারা নিয়েছে তাদের সংখ্যাটা কিন্তু হাজার হাজার না, শত শতও না, তাদের সংখ্যাটা খুব অল্প। সেই লোকগুলোকে আইডেন্টিফাই করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কিন্তু অসম্ভব না। এদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে তরুণ ও নারী অভিবাসীরা। অনেকে না জেনে না বুঝেই নিজেদের সর্বস্ব দিয়ে পাচারকারীদের হাতে তুলে দিচ্ছেন ভবিষ্যতের স্বপ্ন। বিশ্লেষকদের মত, মানব পাচার রোধে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়। প্রয়োজন প্রযুক্তি নির্ভর নজরদারি, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং জনসচেতনতা জোরদার করা। শুধুমাত্র রিক্রুটমেন্ট না, আপনি আমাদের প্রবাসী যারা আছে তাদের একটা বড় অংশই কিন্তু অনলাইনে নানান ধরনের স্ক্যামের শিকার হন। বেটিং, কখনো নারীদের সাথে আলাপ, তারা কিন্তু তাদের সর্বস্ব হারাচ্ছেন আর্থিকভাবে। এই যে প্রযুক্তিগতভাবে যেখানে পাচারকারীরা এত সক্রিয়, তার এগেনস্টে আপনি পাল্টা কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষার কাছে পাবেন না। এই সাইবার স্ক্যাম বলি বা মানব পাচার, এই ধরনের অপরাধগুলো নিয়ন্ত্রণের জন্য আমাদের যে
ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেটার যথেষ্ট তো পরের কথা, মানে একদম ন্যূনতম যে ব্যবস্থাগুলো নেওয়ার কথা ছিল সেগুলো আমরা করতে পারি। বিশ্লেষকরা মনে করছেন সময় থাকতে সচেতন না হলে আরও ভয়াবহ রূপ নিতে পারে এই সংকট। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়কে অবৈধ বাস বন্ধের দাবিতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি। সকাল থেকেই কুমিল্লা থেকে চাঁদপুর সহ অন্য সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস না থাকায় 3 হুইলার, অটোরিকশা করে গন্তব্যে রওনা করেন অনেকে। বাস মালিক সমিতির নেতারা জানান, কুমিল্লা চাঁদপুর রুটে অবৈধ আইডি পরিবহনের বাস বন্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাই আজ সকল বাস বন্ধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন বাস মালিক সমিতির নেতারা। বাচ্চা নিয়ে যাওয়া অনেক মুশকিল, গাড়ি থাকলে সহজেই গন্তব্যস্থলে পৌঁছতে পারতাম, এখন দেখা যায় ভেঙে ভেঙে যাওয়া লাগবে, এই জন্য তো সমস্যা। আমাদের হয়তো বাসটা বন্ধ করছে, কিন্তু আমরা তো গাড়িতে যেতে হবে, চিন্তা করতে হবে, পরীক্ষাছে কষ্ট করতেছে, আমি গরম মাথা ব্যথা দেখা হচ্ছে। শীত মৌসুম শুরু হতেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে চুয়াডাঙ্গায়। প্রতিদিন হাসপাতালে ভর্তি থাকছে গড়ে শতাধিক রোগী, যাদের বেশিরভাগই শিশু। রোগীদের চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ঠিকমতো ওষুধ না পাওয়ার অভিযোগও রয়েছে। স্বল্প জনবলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ এতটাই যে শয্যা না পেয়ে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতেই। শীত শুরুতেই প্রতিদিনের চিত্র এমন। চলতি ডিসেম্বরে সদর হাসপাতাল থেকে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় 1400 রোগী চিকিৎসা নিয়েছেন। প্রতিদিন শতাধিক রোগী থাকছেন ভর্তি, আউটডোরেও চিকিৎসা নিচ্ছেন 3 থেকে 400 জন। ভর্তি রোগীর মধ্যে বেশিরভাগই শিশু। বিভিন্ন গ্রাম থেকে আসা ব্যক্তিরা কয়েকদিন ধরে অবস্থান করছেন হাসপাতালে। খুব বেশি উন্নতি নেই অনেকের। বমিটা একটু কমেছে, পায়খানাটা কমেনি। তো কি হয়েছে, সকাল থেকে 8-9 বার হয়ে গিয়েছে। ওষুধ স্যালাইন মানে একটা দিয়েছে, এরা কিনতে দিয়েছে আর আমাদের কিনতে হয়েছে। আগে বমি হয়তো বমিটা বন্ধ হয়ে গিয়েছে, ওটা পায়খানাটা বন্ধ হয়নি, তাই জন্য কাল এসেছে, এসে ভর্তি হয়ে রয়েছে। সময় মতো চিকিৎসক ও ঔষধ না পাওয়ার অভিযোগ স্বজনদের। প্রচণ্ড চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বেড এখনো পাইনি, রোগীর তো খুব চাপ আছে। নার্স পাওয়া যাচ্ছে কিন্তু ডাক্তার তো রাউন্ডে আসছে না। ওষুধপত্র তো যেগুলা ওইগুলো হচ্ছে আমাদের কিনতে হচ্ছে সরকারিভাবে, যেগুলো সেগুলো আমরা একটা পাইনি। আবহাওয়ার তারতম্যের কারণে হঠাৎই বৃদ্ধি পেয়েছে সংক্রামক এই ব্যাধি। ধারণ ক্ষমতার তুলনায় কয়েক গুণ চাপ সামলে চিকিৎসা চলছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। ওয়ার্ডে যদি 100 রোগী একজন ডাক্তার সকালবেলায় যদি দেখে, এটা আসলে একটা অমানবিক বা তার উপর ভীষণ একটা চাপ। এক্ষেত্রে আমাদের একজন ডাক্তার সাহেব ছুটিতে আছেন, উনি ওনার যে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশনে হয়তো কয়েকদিন 2-4 দিন পরে কাজে যোগ দিবেন, সেক্ষেত্রে হয়তো এই অসুবিধাটা হবে না। শীতের শুরুতেই ডায়রিয়ার এমন প্রকোপ দুশ্চিন্তা বাড়াচ্ছে মৌসুম জুড়ে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাতারা রুমি। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। প্রাথমিকভাবে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ, তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। বৃহস্পতিবার সকালে জিগাতলা এলাকার জান্নাতি ছাত্রী হোস্টেলের 5ম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোস্টেলের কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জান্নাতারা রুমির মরদেহ উদ্ধার করে। তিনি ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জান্নাতারা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুরের মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নূরজাহান বেগম। শুধু মালিকরা এককভাবে কোনো ব্যাংক ধ্বংস করতে পারে না, কর্মকর্তারাও দায়ী। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত ব্যাংক খাত বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি জানান, 20 কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক। ব্যত্যয় হলে শাস্তি দেওয়া হবে। গভর্নর বলেন, কোনো ব্যাংক ভালোভাবে না চললে সেখানে হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক। জানান, একীভূত হওয়া 5টি ব্যাংকের গ্রাহকদের 2 লাখ টাকা পর্যন্ত দেয়া হবে। তার মতে সামগ্রিক অর্থনীতি এখন স্থিতিশীল আছে।
IMF এর ঋণ ছাড়াই বছর শেষে বৈদেশিক মুদ্রার মজুদ দাঁড়াবে 34 থেকে 35 বিলিয়ন ডলার। ব্রাঞ্চের সংশ্লিষ্টতা ছাড়া কিন্তু কোনো লোনই হেড অফিস থেকে অ্যাপ্রুভ হয় না। কাজেই একটা বিনা সুতোর মালা কিন্তু সেখানে আছে। কাজে আমি বলতে পারবো না যে নিচের লেভেলে সবাই সাধু, উপরের লেভেলে সবাই খারাপ। না, উপরের লেভেলে খারাপ হতেই হবে, কিন্তু নিচের লেভেলেও খারাপ আছে। আমি এখানে কালেকটিভ পানিশমেন্টের দিকেই যাচ্ছি। দ্রুতই স্বাভাবিক লেনদেন শুরু হবে সম্মিলিত ইসলামী ব্যাংকের। চলতি মাসেই আমানতের টাকা তুলতে পারবেন গ্রাহকরা। টাকা ফেরতের ক্ষেত্রে গুরুত্ব পাবেন ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্তরা। সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। ব্যাংকের জনবল ছাঁটাই কিংবা বেতন কমানোর বিষয়ে পর্ষদে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। সুশাসন প্রতিষ্ঠা করা গেলে 3 বছরের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে বলে আশা চেয়ারম্যানের। এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন দুর্দশাগ্রস্ত এই 5 ব্যাংক নিয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। শুরু হয়েছে এর আনুষ্ঠানিক কার্যক্রম। বুধবার অনুষ্ঠিত হয় পরিচালনা পর্ষদের প্রথম সভা। আলোচনা হয় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের দ্রুত বাস্তবায়ন নিয়ে। চেয়ারম্যান বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে 5 ব্যাংকের সফটওয়্যার একীভূতকরণ এবং জনবল স্থানান্তরের মাধ্যমে দ্রুতই স্বাভাবিক লেনদেন শুরু করতে চান তারা। চলতি মাসের মধ্যেই আমানতকারীরা টাকা তুলতে পারবেন বলেও আশ্বাস দিলেন তিনি। ব্যাংকের লোগো ঠিক করা হয়েছে, লেটার হেড ঠিক করা হয়েছে, সাইনবোর্ড ঠিক করা হয়েছে। এই কাজগুলো ডিজাইন আজকে চূড়ান্ত হয়ে গেছে। আমরা খুব দ্রুতই এটা আমরা বাস্তবায়ন করতে পারবো। রাত দিন কঠোর পরিশ্রম করছি যত দ্রুত স্বাভাবিক লেনদেন শুরু করা যায়। 2 লাখ টাকার যার নিচে আছে তারা পাবে এটা। সুতরাং বোঝাই যাচ্ছে, বিশেষ করে এখানে যারা ক্যান্সার পেশেন্ট অথবা কিডনি ডায়ালিসিস পেশেন্ট, যাদের নিয়মিত টাকা পয়সা প্রয়োজন হয়, তাদেরকে আমরা প্রায়োরিটি দেব, অবশ্যই দেব। তারা এই সিলিংয়ের বাইরেও হয়তো থাকবে। চেয়ারম্যান বলেন, জনবল ছাঁটাইয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি পরিচালনা পর্ষদে। তবে যারা অনিয়মে জড়িত ছিলেন তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। অতীতে নিশ্চয়ই বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে, নাহলে ব্যাংকগুলো দুর্বল হোক কী করে? অব্যবস্থাপনার কারণে হয়েছে, অনিয়মের কারণে হয়েছে, দুর্নীতির কারণে হয়েছে। যে বা যারা যদি দায়ী হয়ে থাকে এবং সেটা যদি প্রমাণ পাওয়া যায়, এটা তো আইনের দৃষ্টিতেই তো তার চাকরি থাকার কথা না। কর্মী ছাঁটাই বলতে যা বোঝায় বা কমানো বোঝায়, এটা এই পলিসি গ্রহণ করা হয়নি। বরং যারা দায়ী হবে, এটা তো যে কোনো প্রতিষ্ঠানই হতে পারে, যারাই দায়ী হবে তাদের বেলায় আইনগতভাবে অ্যাকশন নেওয়া হবে। চলতি মাসের মধ্যেই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ গুরুত্বপূর্ণ পদের নিয়োগ কার্যক্রম শেষ করার কথা জানান চেয়ারম্যান। বলেন, পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে 3 বছরের মধ্যেই ঘুরে দাঁড়াবে সম্মিলিত ইসলামী ব্যাংক। গভর্নমেন্টের উদ্যোগে একটা বৃহত্তর ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে এবং গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক, আমি দেখেছি যে তারা অত্যন্ত আন্তরিকভাবেই এ কাজটিকে এগিয়ে নিতে চান এবং ইসলামী ব্যাংকিং সিস্টেমটাকে একটা বড় প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করানোর জন্য যে চ্যালেঞ্জটা আমাদের উপনীত হয়েছে বা গভর্নমেন্ট যে দায়িত্বটা গ্রহণ করেছে, এটা নিশ্চয়ই আমরা সফল হতে পারবো। আমরা আশা করছি যে এটা 3 বছরের মধ্যেই একটা ভালো অবস্থানে দাঁড়াতে সক্ষম হবে। ডক্টর আইয়ুব মিয়া বলেন, শুধু মূলধনের বিচারে নয়, কার্যক্রমের দিক থেকেও সম্মিলিত ইসলামী ব্যাংক হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক। পেইড আপ ক্যাপিটালের দিক থেকে এটা অলরেডি লার্জেস্ট ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এবং ওনারা এখানে আলোচনা করেন, কিন্তু যেহেতু টাইম ডিফারেন্স আছে, সেজন্যই প্রতিদিন আবার সন্ধ্যার পরে বিদেশিদের সাথেও আমাদের যৌথ MDT মানে মেডিকেল মাল্টিডিসিপ্লিনারি যে মেডিকেল টিম, সেটার মিটিং হয় এবং তারই পরিপ্রেক্ষিতে ওনার চিকিৎসা এখানে পরিচালিত হচ্ছে এবং উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই, আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী
যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তারপরেও মনে রাখতে হবে ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে এরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে না দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি। সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। কাজেই এই বিষয়ে আমি শুধু আপনাদেরকে এইটুকু অবহিত করতে চাই, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান সবসময়ই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন এবং ওনার পরিবারের সদস্যদের মধ্যে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান, ওনার ছোট ভাই শাইম ইস্কান্দার সহ ওনার বড় বোন, ওনারা সবাই পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবেই ওনার চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন এবং ওনার পাশে তো আর থাকা যাচ্ছে না, যেহেতু উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছে। কাজে ওনারা হসপিটালে অথবা হসপিটালের বাইরে অবস্থান করে ওনার চিকিৎসার ব্যাপারে সবসময় খোঁজ নিচ্ছেন। আর দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সকল সদস্যরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগণিত নেতাকর্মী সহ দেশের সকল রাজনৈতিক দল, সর্বোপরি প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং সেই সাথে এই সরকারের বিভিন্ন পর্যায়ের সহযোগিতা আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং তারা সার্বক্ষণিকভাবে আমাদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন। এবং সর্বোপরি এই হসপিটালের কর্মরত চিকিৎসক, নার্স এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের সহযোগিতা অব্যাহত রেখেছেন। অন্যদিকে আমি আপনাদের মাধ্যমে এই আহ্বান জানাতে চাই যে এই হাসপাতালে আরও অনেক রোগী চিকিৎসাধীন আছেন। সেই সমস্ত রোগীদের চিকিৎসা যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করছেন। কিন্তু আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করতে চাই, আপনারা এই হসপিটাল সবার জন্য উন্মুক্ত, এই হসপিটালের সেবা গ্রহণ করার সুযোগ সবারই আছে। কাজে আপনারা পূর্বে যারা সেবা গ্রহণ করতেন ওনারাও গ্রহণ করবেন এবং কোনো অবস্থাতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আপনাদের চিকিৎসার কোনো ব্যাঘাত ঘটবে না এবং আমাদের কোনো নেতাকর্মী কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করবে না। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা আশা রাখি, এটা আমরা আমাদের সবার কাছে আহ্বান জানাই আপনাদের মাধ্যমে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।